আমার কথা ছিল রিটেনশনের তো আমরা নই এসএলএসটি, আপনি জানেন স্যার, এটা আপনি জানেন। আমাদেরকে তৎসত্ত্বেও কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার। তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে 7 বছর পরে সে আমাদের জীবন অনিশ্চিত করার জন্য আমরা কনফার্মেশনটাও পর্যন্ত পাইনি স্যার। আমরা তাহলে কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার। 7 বছর পরে সে যদি এই পরিস্থিতি হয় স্যার, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার, সে কোথায় যেত? আপনি বলুন স্যার, আমরা কি করব? আমি জানি অ্যাপ্রুভাল, স্যালারি এগুলো আপনি দেখেন, সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে 7 বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার, এর থেকে তো বারেবারেই বলছি মৃত্যুদণ্ড, স্বেচ্ছা মৃত্যু নয় স্যার, আমাদেরকে ধরে ধরে মারতে হবে। গত 3রা এপ্রিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছেন, যে রায়ের জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন রাজ্যে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী, যাকে ঘিরে চারিদিকে হাহাকার অবস্থা। যোগ্য শিক্ষকরা কেন বঞ্চিত হবেন, এই প্রশ্ন নিয়ে রাজ্যের প্রত্যেকটি জেলায় ডিআই অফিসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন সমস্ত চাকরিহারারা। এদিন রায়গঞ্জে ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা। তাদের একটাই প্রশ্ন, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, তারা নিজেদের যোগ্যতার বলে চাকরি পেয়েছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের কেন চাকরি হারাতে হলো? আচমকা তাদের চাকরি চলে যাওয়ায় পথে বসতে হবে তাদের। শুধু পথে বসা নয়, তার সাথে রয়েছে সামাজিক সম্মানহানি। দপ্তর থেকে ডিআই অফিসে বেরিয়ে আসতেই ডিআইকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন তারা। যদিও ডিআই বলেন তাদের টার্মিনেট করার ক্ষেত্রে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম কোনো আলোচনা হয়নি, তথ্য সংগ্রহ করা হচ্ছে শুধুমাত্র ডেটাবেস দেখার জন্য। আমার কথা ছিল রিটেনশনের তো আমরা নই এসএলএসটি, আপনি জানেন স্যার, এটা আপনি জানেন। আমাদেরকে তৎসত্ত্বেও কনফার্মেশনটাও দেওয়া হলো না স্যার। তো কোথাও কি পূর্ব পরিকল্পনা ছিল আমাদের যে এইভাবে 7 বছর পরে সে আমাদের জীবন অনিশ্চিত করার জন্য আমরা কনফার্মেশনটাও পর্যন্ত পাইনি স্যার। আমরা তাহলে কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে বিচার চাইবো যদি বলেন স্যার। 7 বছর পরে সে যদি এই পরিস্থিতি হয় স্যার, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আজকে আপনার বা আপনার ঘরের যদি কোনো লোকের হতো স্যার, সে কোথায় যেত? আপনি বলুন স্যার, আমরা কি করব? আমি জানি অ্যাপ্রুভাল, স্যালারি এগুলো আপনি দেখেন, সবটাই বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমার এই নিবেদন যে আজকে 7 বছর পরে এসে যদি এরকম পরিস্থিতিতে দাঁড়াতে হয় স্যার, এর থেকে তো বারেবারেই বলছি মৃত্যুদণ্ড, স্বেচ্ছা মৃত্যু নয় স্যার, আমাদেরকে ধরে ধরে মারতে হবে। এটুকুই আপনাকে বলতে চাই। আপনি এই বিষয়ে যদি কিছু বলেন, আজকে 7টা বছর কেটে গেছে, আমাদের জীবন থেকে 7টা বছর চলে গেছে। 2 বছর আমি বিবাহিত ছিলাম না, আমার বাচ্চা ছিল না, বা আমার অন্যান্য যারা রয়েছেন সমব্যথীরা তারাও সেরকম পরিস্থিতিতে ছিল না, কিন্তু আজকে 7টা বছর পর এসে স্যার জীবনের অনেক ত্যাগ সাধনা করে আমরা এই শিক্ষকতা পেশায় এসেছি স্যার। আপনার জীবনেও কোনো না কোনো শিক্ষক ছিলেন, যে জন্য আপনি আজকে এই জায়গায়। তো আপনাকে আমার একটাই কথা বলবার স্যার, 7 বছর বাদে এরকম রায়, এরকম বিচার কি মেনে নেওয়া যায় স্যার? তার পিছনে আরো অনেক বছরের ত্যাগ সাধনা ছিল স্যার। যদি আপনি কিছু বলেন মানবিক দিকে, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যদি কিছু রিকোয়েস্ট করেন যে এরকম হতে পারে না, সবাই মিথ্যা নয়, স্বচ্ছতা আছে স্যার, এখনো সেই জন্য সূর্য ওঠে, সূর্য অস্ত যায় স্যার, কিছু বিচার করুন, এটুকুই বলবো। মহামান্য বিচারপতির কাছে যাওয়ার মতো ক্ষমতা আমার শারীরিক মানসিক বা আমাদের নেই স্যার, কারণ আমাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে স্যার। কিছু বিচার করুন, আরও বলছি। 7 বছর বাদে এভাবে ঘুরে দাঁড়ানো যায় না স্যার। আমার বৃদ্ধ বাবা মা, কত বাড়িতে মারণ রোগ রয়েছে, তারা কি করবে স্যার? একবার ভাবুন, একটু পৌঁছে দিন। এমতাবস্থায় এরকম ভাবে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কালেক্ট করবেন না স্যার, কাটা গায়ে নুনের ছিটা দেবেন না স্যার, দগ্ধ ঘা, যে ঘা কবে সারবে জানি না স্যার। প্লিজ কিছু ব্যবস্থা করুন স্যার, আমাদের কথা একটু ভাবুন। আপনাদের ঘরের মা বোনেরা, ভাইয়েরা, তার মধ্যে আছে হয়তো, আমি জানি না আপনার পরিচিত কেউ আছে বা নেই, কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন স্যার আমাদের অবস্থাটা। চাকরি পাওয়ার 2 বছরের মাথাও যদি আপনারা বলতেন কোনো সংশয় রয়েছে, চলে যান, ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম, কিন্তু আজ সেই সাহস নেই স্যার। আমরা মরতে বসেছি, মরে গেছি স্যার। যদি কিছু না পারেন, অন্তত আমাদের মৃত্যুদণ্ডের ব্যবস্থাটুকু করুন। আর কিছু বলবো না স্যার, এভাবে আর পারছি না। এ অসম্মান, এ অপমান, স্কুলে যাচ্ছি সই করতে পারছি না, ছোট ছোট অসহায় মুখগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে, চোখ মেলাতে পারছি না স্যার। কার দোষে স্যার, কার দোষে? সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার, আপনারা খুব ভালো মতো জানেন। কোনোবার আরএলএসটিতে পুলিশ ভেরিফিকেশন,
মেডিকেল ভেরিফিকেশন, আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন, এগুলো হয়নি স্যার, আমাদের হয়েছে স্যার। অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার। তবে কেন কেন আমাদের এই আর্তনাদ হাহাকার স্যার? কেন 7 বছর বাদে আমাদের এভাবে মেরে লাথি মেরে রাস্তায় বসিয়ে দেওয়া হলো স্যার? উত্তর আপনার কাছে কি আছে স্যার? না হলে আপনি দেওয়ার ব্যবস্থা করুন। এভাবে চলতে পারে না স্যার। আমরা বসে গেলে সমস্ত সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে স্যার। একবার একটু ভেবে দেখুন স্যার। আপনার জীবনেও শিক্ষকের ভূমিকা ছিল স্যার, না হলে আপনি তো এখানে থাকতেন না, আমরাও থাকতাম না। আমাদের জীবনেও আইডল শিক্ষক রয়েছে, তার জন্য আমরা আজকে এখানে এসেছি স্যার। 7 বছর বাদে এই ন্যায়, এই বিচার মেনে নেওয়া যায় না স্যার। আপনি দয়া করে এর কোনো ব্যবস্থা করুন স্যার। আমি জানি আপনারও হাত পা বাঁধা, আপনি সরকারি চাকরিজীবী, কিন্তু তৎসত্ত্বেও স্যার আমরা তো মানুষ, সবার উপরে তো মানুষ সত্য স্যার। কিছু ব্যবস্থা করুন স্যার। এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার। আমরা সমানভাবে চাকরি পাইনি স্যার। জীবনের পর জীবন ধরে শিক্ষকতা পেশায় আসবো বলে সাধনা করে গেছি স্যার, সাধনা করেছি। বিচার করুন স্যার, ন্যায় বিচার চাই স্যার। কিছু ব্যবস্থা করুন স্যার, না হলে মৃত্যুদণ্ড চাই, আর কিছু বলবো না। বিক্ষোভ কেন? এই বিক্ষোভ কেন আজকে আপনারা এখানে? আপনারা তো স্কুলে থাকার কথা, এখানে কেন রাস্তায় কেন? আপনারা সকলেই ভালো করে জানেন আমাদের সঙ্গে কি বিচার হয়েছে। আমরা সেই বিচারের জন্য আজকে এই রাস্তায়। আমি একজন ক্যান্ডিডেট, আমি একজন 3টা পরীক্ষায় পাশ করেছি, আপার প্রাইমারি 9, 10, 11, 12। আমি বর্তমানে 11, 12-এ চাকরি করছি। আমি 3টা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার আমি যোগ্যতার পরিচয় দেবো? এটা ভাবা যায়? আমি কেন যোগ্যতার পরিচয় দেবো? আমার বাবা কি ছোটবেলা থেকে এই স্বপ্ন নিয়ে আমাকে বড় করেছে যে মেয়ে এই পর্যায়ে এসে যোগ্যতার পরিচয় দিবে? আবার একটা পরীক্ষা দিতে গেলে কিভাবে খাটতে হয় আমরা জানি। দিন রাত এক করতে হয়, কত ঘুমকে বিসর্জন দিতে হয়, তারপরে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। একটা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এত সহজ নয়। কেন হবে এরকম? কাকে এর জন্য দায়ী করছেন? আমরা চাইছি অবিলম্বে মিরর ইমেজ প্রকাশ করা হোক, আমরা যেন বিচার পাই। আমাদের সসম্মানে স্কুলে বহাল করতে হবে, আমাদের সসম্মানে আমাদের সিটটা ফিরিয়ে দিতে হবে। আমাদের স্কুলের একটা পরিবেশ, এটা আমরা এখন যেতে আমাদের মনের মধ্যে এখন কষ্ট হচ্ছে। সেই যাদেরকে আমরা বড় করেছি, আমরা যাদের পড়াই ক্লাসে, তাদেরকে আমরা কি বলবো গিয়ে? সেটার বিচার আমরা চাই। সেগ্রিগেশন চাই আমি, আমাদের মিরর ইমেজ চাই, যোগ্য সেগ্রিগেশন চাই। এটা অবিলম্বে আমার সবার কাছে, সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমার এটা অনুরোধ। প্রত্যেকটা আপনারা সবাই ভেবে দেখুন আমাদের সঙ্গে কি ধরনের অবিচার হয়েছে। আমার বাবা এই সমাজে অনেক স্টুডেন্ট আছে যারা আর্থিকভাবে সচ্ছল নয়, কিন্তু তাদের মনের মধ্যে একটা বিশ্বাস থাকে যে তাদের মেধা আছে, মেধার জোরে তারা আর্থিক অবস্থাটাকে পেরিয়ে উঠতে পারবে। আজকে সেই সমাজের কাছে কি জবাব দিবে? তাদের মনের মধ্যে সেই বিশ্বাস থাকবে তো যে ভবিষ্যতে আমি আমার মেধা নিয়ে আমার এই বাবা মার যে আর্থিক আমাদের কষ্ট করে পড়াচ্ছে সেটাকে আমি পারবো সঠিক জায়গায় নিয়ে যেতে বাবা মাকে। সেই সকল ধরনের আমি যেভাবে আমার বাবা একজন ডালি বোনেন, ডালি, বাঁশের ডালি। আমি দেখেছি আমার বাবাকে রাত 2টো, 1টা পর্যন্ত, 2টো, 3টে পর্যন্ত রাতে ডালি বুনেছে আমার পড়াশোনার জন্য। এসএলএসটিতে যারা পরীক্ষা দিয়েছেন, যে 22 লক্ষ পরীক্ষা দিয়েছিলেন, তারা আজকে বলছেন হ্যাঁ আমাদের প্রতি, ওনাদের প্রতি ন্যায় বিচার হয়েছে। আপনারা বলুন তো, বুকে হাত দিয়ে সমস্ত প্রক্রিয়াটা কি বেআইনি? সবাই কি বেআইনিভাবে চাকরি পেয়েছে? আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন যে প্রত্যেকটা মাস্টারমশাই আজকে যারা স্কুলে যাচ্ছেন সবাই অযোগ্য। বলতে পারবেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে সবাই অযোগ্য? আমরা যে অযোগ্য তার প্রমাণ কেউ করতে পারেনি, সুপ্রিম কোর্ট অবধি বলতে পারেনি আমাদের বিরুদ্ধে কোনো এলিগেশন আছে। তাহলে কেন আমরা আজকে এই পথে? বলুন যে 2016-র এসএলএসটিতে যারা পরীক্ষা দিয়েছিলেন সে পরীক্ষার্থীদের, আমার সহপাঠীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের চাকরি চলে যাওয়াতে আপনারা কি খুশি? আপনারা যারা আমাকে চেনেন আমার কাছে, তারা বলুন
আমি কি কোনোদিন কোনো নেতার কাছে গিয়েছি যারা আমার কাছে, তারা জানে আমার যোগ্যতা কি? তারা বলুন, আমার সঙ্গে কি আজকে ন্যায় বিচার হয়েছে? আপনারা বলুন, আপনারা আজকে খুশি যে সবার চাকরি গেছে, আমরা আবার পরীক্ষা দিতে পারবো? আপনারা বলুন, আমাদের দায় কি? যারা অযোগ্য তারা তাদের শাস্তি পেয়েছে, আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমরা কি দোষ করেছি? আপনারা বলুন, আমরা এখন কোথায় যাব, কি করব? আমার আজকে ছোট বাচ্চা ক্লাস 2-এ পড়ে, আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি স্কুলে কেন যাচ্ছ না? তুমি প্রাইমারির পরীক্ষা কেন দিলে না মা? প্রাইমারিতে যারা চাকরি করেছে তারা তো স্কুলে যাচ্ছে, তুমি কবে স্কুলে যাবে? তুমি কেন ঘরে বসে কাঁদছো মা? তুমি কি করেছো? তুমি তো কোনো অন্যায় করোনি, কেন যাচ্ছ না? আমি সেই ছোট বাচ্চাকে, আমার দুধের শিশু আছে 2 বছরের, তাকে নিয়ে আমি কলকাতায় গিয়েছিলাম ওদিন দিদির কাছে যে বার্তা আমরা পেয়েছি আমাদের জন্য সন্তোষজনক নয়। উনি কার পক্ষে কথা বলেছেন ওদিন? একবার বলেছেন যে হ্যাঁ আমি যোগ্যদের পাশে আছি, পরক্ষণে উনি বলছেন যে না অযোগ্যদের নিয়েও আমি ভাবছি। এ কেমন কথা দিদি? আপনি তাহলে কি দুর্নীতির সঙ্গে? আপনি পরিষ্কার করুন নিজের অবস্থান। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি আমাদের সবার উপরে, আমাদের রাজ্যের আপনি মাথা। আপনার নির্দেশ ছাড়া এ রাজ্যে কোনো কিছুই হয় না। আপনি কি জানতেন না এত বড় দুর্নীতি হচ্ছে? আমাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে, আপনি সত্যি জানতেন না? আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে? তাহলে আজকে আপনার দুর্নীতির সঙ্গে কেন আপনি সাথ দিচ্ছেন? আপনি কেন ওদিন বলতে পারলেন না যে অযোগ্যরা এই চাকরিতে বহাল থাকতে পারবে না? কেন বললেন না? কেন এখনো আপনি সংশয় করছেন সত্যি কথা বলতে? আপনি বলুন, পরিষ্কার করুন নিজের অবস্থান। আপনি নিজের অবস্থানটা পরিষ্কার করুন। আপনি আমাদের সঙ্গে নাকি অযোগ্যদের সঙ্গে? আমাদের অন্যায়টা কি সেটা আপনি দেখিয়ে দিন। মিরর ইমেজ আপনারা প্রকাশ করুন। আছে বিকাশ ভবনে কোনো এক জায়গায় আমাদের এই 19,000 যোগ্যদের জীবন কোথাও লুকানো আছে। বিকাশ ভবনে আমরা খবর পেয়েছি, কোথাও লুকানো আছে। আপনি খুঁজে বের করুন। আপনি খুঁজে বের করুন। আমরা বেতন না হয় 2-3 মাস বন্ধ হলো না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এখন আমরা চাকরিচ্যুত। আমরা কোনো লিখিত নির্দেশ পেলে আমরা কোনো মতে আমাদের মানসিক শান্তি কি ফিরে পাবো? আজকে আমরা ছাত্রদের পড়িয়েছি, ছোট ছোট বাচ্চাদের পড়িয়েছি, ছোট মুখগুলো ভেসে উঠছে স্বপ্নে। আজকে আমি দেখছি যে আমি বাচ্চাদের পড়াতে যেতে চাচ্ছি, মাঝখানে ঝড় বৃষ্টি আটকে আছে, আমি তাদেরকে পড়াতে যেতে পারছি না। রাত্রি 12টায় উঠে আমি হাউ হাউ করে কেঁদেছি। এই পরিস্থিতি কেন আমাদের? আপনারা বলুন, আপনারা সাধারণ মানুষ যারা আজকে আমাকে দেখছেন, আপনারা বলুন, আমাদের যে ভবিষ্যৎ সমাজ, এই সমাজের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে নাকি উন্নতি হচ্ছে? আপনারা বলুন, আপনারা কোন পথে হাঁটবেন আমাদের সঙ্গে? আমরা কেন শুধু যোগ্য শিক্ষকরাই আছে, আমাদের সঙ্গে কেন? ম্যাডাম আপনার নাম? আমার নাম অনিতা সাহু। আপনি কোন স্কুলে ছিলেন? আমি এসেছি চোপড়া গার্লস হাই স্কুল থেকে। আচ্ছা ম্যাডাম, কি হয়েছে, কেন আপনাদেরকে এখানে আসতে হলো, রাস্তায় নামতে হলো কেন? এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই জানে যে আজকে পশ্চিমবঙ্গের যে স্কুলে 26,000 চাকুরিরতা ছিল 2016 সালের এসএসসি প্যানেলের, সেখানে 19,000 প্রায় বা 20,000-এর মতো আমরা যোগ্য ছিলাম। অথচ আমাদেরকে আজ গলা চেঁচিয়ে গলা ফাটিয়ে বলতে হচ্ছে যে আমরা যোগ্য, দেখো আমরা যোগ্য। 7 তারিখে মমতা ব্যানার্জি আমাদেরকে ডাকলেন, সেখানেও আমাদেরকে যে ট্যাগটা দিলেন না, সেখানে উনি লিখে দিলেন ডিপ্রাইভড। তিনি এমনভাবে দেখালেন সমবেদনা যে দেখো তোমরা বঞ্চিত হয়েছো। তার বিন্দুমাত্র লজ্জাবোধ হলো না যে এই শিক্ষকদেরকে আমি বঞ্চিত করে তাদেরকে বলছি তোমরা বঞ্চিত। আজকে একটা নতুন তকমা দিচ্ছেন, বঞ্চিত বলে আপনি অযোগ্যদেরকে বাঁচাতে চাইছেন আপনি। আপনি কি ভাবছেন যে জেলায় জেলায় 10 জন 20 জন 200 জন করে শিক্ষকরা শিক্ষা ভবনে যাবে, ওই যাবে আর আসবে, পুলিশের র্যাব 10টা দেখিয়ে দিব, সে ভয় পাবে, চলে আসবে, আন্দোলন ঠান্ডা হয়ে যাবে। যখন আজকে আমরা এসেছিলাম, আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই যে যেখানে আছি সেখান থেকেই আমরা শিক্ষা দপ্তরে গিয়ে নিজেদের দাবি দাবাগুলো ডিআই স্যারের মাধ্যমে পৌঁছাতে চেয়েছি বার্তা। যেখানে যারা আপনারা
জানেন, মিডিয়াতেই আপনারাও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলায় ডিআই সাহেবরা যারা এখানে কথা বলেনি, অনেক জায়গায় র্যাফ নামিয়ে মারা হয়েছে, সেখানটায় কোনো কথাই শোনা হয়নি। তাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাইছি, আমরা জানাতে চাইছি যে আমরা যে পরীক্ষা দিয়েছিলাম, আমরা তো পরীক্ষার্থী ছিলাম 2016 সালে, তাহলে আমাদের যদি খাতা হারিয়ে যায় বা আমাদের যদি কিছু হারিয়ে যায় তার দায় কি আমাদের? মোটেই নয়, আমাদের দায় নয়। যারা চুরি করার জন্য এই দায় নিল তাদের শাস্তি হলো না কেন? প্রথম প্রশ্ন, তাদের শাস্তি হলো না কেন? আজকে এই সরকার এবং এই সরকারের দুর্নীতিগ্রস্ত নেতারা শিক্ষকদের মানসিকতা আগেই ভেঙে রেখেছিল। যখন আমরা পড়াশোনা করতাম না, তখন লোকাল নেতা মন্ত্রীদের বলতে শোনা যেত, টাকা দিবি না চাকরি হবে না, টাকা দিবি না চাকরি হবে না। সেই জায়গাটায় দাঁড়িয়ে এই যে এত যোগ্য শিক্ষক আপনি দেখতে পাচ্ছেন, এই যোগ্য শিক্ষকেরা বলেছিল যদি একটা চেয়ার যদি দুর্নীতিহীনভাবে হয় সেই চেয়ারটা আমার। এই মানসিকতা নিয়ে আমরা সবাই পরীক্ষা দিয়েছিলাম। তারপরে আজকে 23 লক্ষ, প্রায় 26 লক্ষের মতন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে সেখানে 26,000 প্যানেল হলো, সেখানে 19,000 ছেলে মেয়েকে কোনোভাবে বাদ দিতে পারলো না। দুর্নীতিগ্রস্ত এই সরকারের তো টাকাই দরকার ছিল, তারা আরও যদি 100টা ছেলে মেয়েকে টাকা নিয়ে ঢুকাতে পারতো তাহলে তাদের তো মুনাফাটা আরও বাড়তো। কিন্তু আমাদের যোগ্যতাটা এতটাই শক্ত ছিল যে আমাদেরকে তারা এই দুর্নীতির মধ্যে বের করতে পারেনি, সারা ওই জায়গাটা তৈরি করতে পারেনি, বলতে পারেনি যে এই অনিতা সাহু এত র্যাঙ্ক, তাকে আমি বের করে এখানে অন্য জায়গায় ঢুকাই। সেই ক্ষমতাটা এত দুর্নীতি করার পরও করতে পারেনি। সেই হ্যাঁ, আমরা এখনো মানে এই উত্তর দিনাজপুরে যে আমরা করলাম, আমরা খুব শান্তভাবেই করার চেষ্টা করলাম। আমরা হাঙ্গা দাঙ্গা করতে চাইছি না, আমরা হাঙ্গা বা কোনো দাঙ্গা করতে চাইছি না। আমরা ডিআই সাহেবকে মারতেও আসিনি বা কোনো রকম হানাও করতে আসিনি। ডিআই সাহেব যথেষ্ট শ্রদ্ধেয় মানুষ, তাই আমরা তাকে শ্রদ্ধার সাথে জানিয়েছি। তার মানে এই নয় যে আমরা এখান থেকে শ্রদ্ধার সাথে। কি আশ্বাস দিলেন আপনাকে? উনি তো বললেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, যেখানে নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমরা সামনে থেকে তাকে কিছু করতে পারলাম না, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে কি হবে আমি জানি না। সেই জায়গাটাই আমি একজন যোগ্য শিক্ষিকা হিসেবে হ্যাঁ, যে কালকে ক্যাবিনেটকে কিভাবে ছেড়ে দেওয়া হলো, যারা চুরি করলো তাদেরকেই আবার বলা হলো যে আপনারা পরীক্ষা নেন। তাদেরকে পরীক্ষা নিতে বলা হলো নাকি সেই পরীক্ষার মাধ্যমে আবার টাকা তোলার পথ খুলে দিল? ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? আজকে এত শিক্ষকের বেতন বন্ধ করে দিদি তো মনে হয় অনেক উল্লাস করছেন, তিনি সমবেদনা দেখাচ্ছেন ঠিকই, সেই টাকা দিয়ে তিনি ভাবছেন 2026-এ ভোট কি করে কিনবেন, 2026-এ কি করে ভাতা বাড়িয়ে দিবেন। আমি সেই সব অভিভাবকদের বলবো যারা আজ ভাতা নেবেন, ভেবে দেখবেন যে আপনার ছেলে মেয়েও কি ভাতাতেই বড় হবে, আপনার ছেলে মেয়েও কি সেই 2000 টাকায় ভাতা নিয়ে উল্লসিত হবে নাকি নিজে কিছু করবে। এই পশ্চিমবঙ্গের সমাজের কাছে আমার হাত জোড় রিকোয়েস্ট যে আপনারা এই পশ্চিমবঙ্গকে অচল করুন, কারণ জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। যদি এই জাতির মেরুদণ্ড ভেঙে যায় তাহলে আপনার ছেলে মেয়ের মেরুদণ্ডও ভেঙে গেছে, আপনারও মেরুদণ্ড ভেঙে গেছে। এই আমি বলতে চাই। এই লজ্জার দায় কার? অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের দোষটা কোথায়। এই আমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে একবার এই দোরগোড়ায় তার দোরগোড়ায়, এমনকি সিএমের দোরগোড়ায়, সব জায়গায় দৌড়াচ্ছে, এমনকি কোর্ট পর্যন্ত। কোর্ট যে রায় দিচ্ছে সেই রায়টা টোটালি ওএমআর স্ক্যান রিপোর্টের উপরে বেস করে, যেটা এসএসসির কাছে থাকার কথা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা পরীক্ষার্থী ছিলাম, আমাদের দায়িত্ব ছিল পরীক্ষা দেওয়া এবং আমাদেরকে যে কাগজপত্র দিয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব ছিল। এইবার সেই সমস্ত ওএমআর শিট যদি এসএসসি কোথাও গায়েব করে থাকে বা কিছু করে থাকে, তাহলে এসএসসি তার দায়ের জন্য দায়ী থাকবে সেই ঘটনার জন্য, তার উপরে দায়বর্তা, আমাদের জন্য তো না। আর দ্বিতীয়ত যে দেখাচ্ছে যে প্রসেসে কোথায় টেন্ডার নেওয়াতে গন্ডগোল হয়েছে, যার জন্য প্রসেসগত ত্রুটি হয়েছে, তো টেন্ডারের ব্যাপারগুলো কি আমাদের দেখার? যে সমস্ত কোম্পানিতে টেন্ডারগুলো নিয়েছে কি করেছে না করেছে, দোষ তো তাদের হওয়া উচিত। আজকে মাননীয় আমাদেরকে বারবার বলছে যে আপনাদের দুঃখে আমি ব্যথিত, আপনাদের জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। দয়া করেন মাননীয়, আপনাকে জীবন দিতে হবে না, আপনি দয়া করে এসএসসিকে বলুন আমাদের ওএমআর মিরর ইমেজটা দিক, আমরা তাহলে আমাদের নিজের যোগ্যতায় নিজের জায়গাটায় দাঁড়াতে পারবো। আপনাকে আর দয়া করে কিছু করতে হবে না, শুধু আমাদের সাথে অন্যায়টা করবেন না, আমাদের সাথে এই লুকোচুরিটা করবেন না।
এসএসসিকে যেভাবে হোক বাধ্য করুন আমাদের ওএমআর স্ক্যানটা বার করতে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি সব হয়ে যাবে, সমস্ত সেগ্রিগেশন সেখানেই কমপ্লিটেড হয়ে যাবে। এইটুকুই আমার বলার। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।